আমি সেখান থেকে একটু কিঞ্চিত আমার পার্থক্য হবে। উনি র্যাব এর সাবেক এবং বর্তমান ধাক্কা দেওয়া হয়েছে এবং এরপর থেকে একটু গুমফুম কমেছে। তো সকলের অবগতির জন্য জানাচ্ছি যে মাঝখানে মনে হয়েছিল, তাই খোকন ভাই যেটা ধরেছেন ঠিকই, মনে হয়েছিল বোধহয় এটা কমেছে না। একটা খুবই মানে বহুল প্রচারিত একটা প্রবাদ আছে, চোরে না শোনে ধর্মের কাহিনী। এটা আপনারা সবাই জানেন, খুবই প্রচলিত একটা প্রবাদ। এই সরকার, যার অন্তরাত্মা পাপে পূর্ণ, সে কি ভালো কথা শুনবে? সে কখনোই শুনবে না। দরকার হলে দেশ বিক্রি করে দেবে, স্বাধীনতা বিক্রি করে দেবে। তার ক্ষমতা চায়, অমল ধবল ক্ষমতা সংরক্ষণ করার জন্য সে দেশের জনগণ, দেশের স্বাধীনতা কোনো কিছুই তোয়াক্কা করে না। ও প্রয়োজন হলে অনেক লোককে মেরেও ফেলতে পারে। এই সরকার মেরে ফেলে নিজের ক্ষমতা ধরে রাখতে পারে। বিদায়ী নির্বাচন কমিশনের একজন কমিশনার সত্য উচ্চারণ করেছেন, বারবার করেন এই নির্বাচন কমিশনের মধ্যে, যারা একেবারে দিনে দুপুরে ভোট ডাকাতি করেছেন, তাদের মাঝখান থেকে একজন কথা বলতেন, মাহবুব তালুকদার সাহেব। তিনি বলেছেন গণতন্ত্রের লাশ। লাশের তো তাও গায়ে মাংস টাংস থাকে না। এই লাশ শুধু নয়, লাশ শুকিয়ে এখন কঙ্কালে পরিণত হয়েছে, একেবারে কঙ্কালে পরিণত হয়েছে গণতন্ত্রের লাশ শুকিয়ে গিয়ে। আমি যে কথাটি বলছিলাম যে কোনো বিধিনিষেধে এরা বা নিষেধাজ্ঞায় কিছু হয়নি এদের। এরা ক্ষমতায় থাকার কারণে, অবৈধ ক্ষমতা থাকার কারণেই তাদের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে মনে করছে যে আর কেউ তাদের কিছু করতে পারবে না, সুতরাং তাদের অপকর্ম তারা করেই যাবে। গত পরশুদিন রাত্রে 1টার সময় বরগুনা উপজেলার ছাত্র দলের সদস্য ইমরান হোসেনকে আইন শৃঙ্খলার বাহিনী সিআইডির নাম দিয়ে তাকে তুলে নিয়ে এসছে। সে গুম, এখনো তার কোনো হদিস দিচ্ছে না। আর গতকাল বিকেল 5টার সময় খুলনা জেলার ছাত্র দলের সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা তুহিনকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে এসছে, তারও কোনো হদিস দিচ্ছে না। তো কোথায় থামলো? ওরা তো মনে করে আমাদের কিছু প্রভু আছে, প্রভুরা আমাদের রক্ষা করবে, আমরা বাংলাদেশ থেকে বিরোধী দল নিশ্চিহ্ন করব, যারা সরকারের সমালোচনা করে তাদেরকে নিরুদ্দেশ করে দিব, গুম খুন অব্যাহত থাকবে। তো সুতরাং আমরা কোনো বিধি নিষেধের ভয় করি না, নিষেধাজ্ঞার ভয় করি না। আমরা আমাদের অমানবিক নির্দয় কর্মসূচি অব্যাহত রাখবো বিরোধী দলের উপর। তাই তুহিন এবং ইমরানকে তারা নিরুদ্দেশ করার চক্রান্তে মেতে উঠেছে। সবাই দেখেছে, সবাই জানে যে আইন শৃঙ্খলা বাহিনী বরগুনার ইমরানকে তুলে নিয়ে এসছে ছাত্রদল নেতা, এবং খুলনার গোলাম মুস্তফা তুহিনকে তুলে নিয়ে এসছে। কিন্তু এখন বলতে বলে না কেন? তো শুধু গণতন্ত্রের লাশের নিদর্শন তো এটা না, গণতন্ত্র কঙ্কাল, এরপরে মাটির সাথে মিশে যাবে সেই কঙ্কালের হাড়গোড়। সেই পরিস্থিতি তারা তৈরি করছে। দেশে গণতন্ত্র থাকলে তুহিন কে তুলে নিয়ে আসতে পারে, সে এখনো পর্যন্ত হদিসটা দিতে পারে, ইমরানকে তুলে নিয়ে আসতে পারে। নির্বাচন কমিশনার বলেছেন যে আমি যে কথাটা এখানে বলেছেন, আমার কোনো ব্যর্থতা নাই। সত্য কথাই বলেছেন আপনি, কারণ আপনি যেটাকে সত্য বলবেন, আপনি যেটাকে বলবেন ব্যর্থ, জনগণের তোয়াক্কা আপনারা করেন না, কিন্তু আমাদের অনেককেই করতে হয়। জনগণ সেটা মনে করে আপনার কথা, এবং আপনি যে দৃষ্টান্ত রেখে গেছেন সেখান থেকে আপনার ব্যর্থতা না সফলতা কি হয়েছে সেটা জনগণ তার যে কাঠগোড়া, তার যে আদালত, সেই আদালতে সেটা লিপিবদ্ধ করে রেখেছে। তো আমি মনে করি সি নুরুল হুদার কোনো ব্যর্থতা নেই, সফলতা।
কারণ ইভিএম মেশিন কিনতে গিয়ে যে শত শত কোটি টাকার দুর্নীতির যে সফলতা, এটা তো হুদা সাহেবের সফলতা। তিনি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য যে বিশেষ বক্তৃতার আয়োজন করেছিলেন কোটি কোটি টাকা খরচ করে, এবং তাতে যে দুর্নীতি হয়েছে, এই সফলতা তো নুরুল হুদা সাহেবের সফলতা। তিনি নির্বাচন কমিশনের চাকরি দিয়ে যে কোটি কোটি টাকা লুপাটের ব্যবস্থা করেছেন, সেটা তো নুরুল হুদা সাহেবের বিশাল সফলতা। তো সুতরাং তার কোনো ব্যর্থতা নাই, তার চরম সফলতা রয়েছে এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। দুইজন হুদা, কিন্তু 10 বছর ধরে দুই হুদাই গোটা জাতিকে বেহুদা বানানোর চেষ্টা করেছে। একটা হচ্ছে রকিবুল হুদা, আর একটা নুরুল হুদা। একজন প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট, জনগণের ভোট, সেটাকে ত্যায্য করিয়ে 154 জনকে নির্বাচিত করেছেন, ভোটার ছাড়া ভোট। আরেকজন ভোট করলেন, ইভিএম নিয়ে আসলেন, কত কি করলেন। সেই ভোট আপনারা আমরা প্রত্যেকেই লক্ষ্য করেছি। আমি বললাম তো, এইসব চমৎকার সফলতা এই দুই হুদারই রয়েছে। নুরুল হুদা সাহেবের তো আরো মানে চিত্তাকর্ষক, আকর্ষণীয় একটার পর একটা তার সফলতা। তো নিশ্চয়ই নুরুল হুদা সাহেবের প্রশংসা করতেই হবে, এটা না করলে কি করবে। আর নির্বাচনের যে সমস্ত মডেল, এত চমৎকার চমৎকার মডেল তারা আবিষ্কার করেছেন, সেই মডেল তো নিঃসন্দেহে এটা প্রশংসার দাবিদার। যে সবচেয়ে লেটেস্ট মডেল যেটা হুদা সাহেব আবিষ্কার করেছেন, সেটা দিনের ভোট রাত্রে কিভাবে করতে হয়, এই চমৎকার মডেলটি হুদা সাহেবের লেটেস্ট আবিষ্কার। এমনি তো বিনা ভোটে কি করে এমপি করতে হয়, তারপরে কিভাবে লাশের পর লাশ ফেলে নির্বাচন করতে হয়, ভোট করতে হয়, এই মডেলগুলো তো আছেই। কিন্তু গোটা জাতি এবং গোটা বিশ্ববাসীর কাছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি সর্বশেষ লেটেস্ট যে মডেলটা দেখিয়েছেন, সেটা হচ্ছে দিনের ভোট রাত্রে করা। তো এই সফলতা তো নুরুল হুদা সাহেবের, এটা তো নিশ্চয়ই প্রশংসার দাবিদার তিনি। আর এই সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হয়ে কিভাবে প্রধানমন্ত্রীর অনুগ্রহ ভাজন করা যায়, এই চমৎকার মডেলটি গোটা বিশ্বে তিনি দেখিয়েছেন। যে প্রধানমন্ত্রী এবং নির্বাহী বিভাগের প্রধানের প্রত্যেকটি কথা তিনি বাস্তবায়ন করেছেন। অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য যা কিছু করা দরকার, সেই কাজটি নুরুল হুদা সাহেব করেছেন, এবং তাকেই গতবার বেছে বেছে নিয়ে এসে সেই জায়গায় তাকে দেওয়া হয়েছিল, এবং সেটা তিনি অত্যন্ত সফলভাবে করেছেন। সুতরাং তিনি যে কালকে বিদায় বেলায় গতকালকে যেটা বলেছেন, তার কোনো ব্যর্থতা নাই, নিরপেক্ষতার সাথে কাজ করেছেন, সেটা তো তিনি প্রমাণই করেছেন যে কিভাবে তিনি নিরপেক্ষতার সাথে কাজ করেছেন। এই যে প্রধানমন্ত্রীকে খুশি করেছেন, এবং সেই জন্য তিনি পুরস্কারও নিয়েছেন, নিজের ভাগ্নেকে এমপি বানিয়েছেন। এই যে কি বলে, ভোট ভাগাভাগির নির্বাচনে পটুয়াখালীতে নিজের ভাগ্নেকে তিনি এমপি বানিয়েছেন। তো সুতরাং নুরুল হুদা সাহেবের কীর্তি, নুরুল হুদা সাহেবের অর্জন, এটা বলে শেষ করা যাবে না। তো সুতরাং আজকে যে ভয়ঙ্কর পরিস্থিতি, দেশের মানুষের গণতন্ত্র সব কিছু মিলিয়ে, তো এই পরিস্থিতির জন্য দায়ী শেখ হাসিনা। আমরা জানি যে এদের ঐতিহ্যে, এদের রক্তে, আওয়ামী লীগের সরকারের ব্লাডের মধ্যে, এদের জেনেটিক্যালি হচ্ছে তারা ফ্যাসিবাদের, তারা নাৎসিবাদের উপাসক, তারা নাৎসিদের পূজা করে, এবং যার কারণে এদের কাছ থেকে গণতন্ত্রের কোনো আশা করা যায় না। এবং নুরুল হুদা সাহেবদেরকেও খুঁজে খুঁজে নিয়ে আসা হয়েছে যে গণতন্ত্রের একটা আবরণ থাকবে, একটা মোড়ক থাকবে, কিন্তু আমরা কাজ করব নাৎসিদের মতো। সেই কাজটি নুরুল হুদা সাহেব অত্যন্ত সার্থকতার সাথে তিনি করেছেন, এবং এই আওয়ামী নাৎসিদেরকে তিনি প্রতিষ্ঠিত করেছেন।
তো সুতরাং এই যে সার্চ কমিটি যে সার্চ করছেন, আপনারা দেখেছেন, আমি দেখলাম অনেকে আমার কাছে পাঠিয়েছেন 312 জন না কত, 322 জন, হ্যাঁ, মানে স্বেচ্ছায় গিয়ে, মানে কথাটা হচ্ছে যে নির্বাচন কমিশনে যারা যাবেন তারা অত্যন্ত যোগ্য দক্ষ লোক। এদেরকে আমরা আমাদের দেশেও আমরা আগে দেখেছি যে তাদেরকে অ্যাপ্রোচ করার পরে সেই সমস্ত গুণী ব্যক্তিদেরকে তাদেরকে বলা হয়, তারা রাজি হলেন। এখন সব একেবারে মিছিল করে যাচ্ছেন সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশনের সদস্য হওয়ার জন্য বা প্রধান নির্বাচন কমিশনের জন্য। এই যে আদেখলোপনা, এরা যদি নির্বাচন কমিশনে আপনার নির্বাচন কমিশনে যদি আসে, তাহলে সেই দেশের গণতন্ত্রের যে কি পরিণতি হবে, ভোটের কি পরিণতি হবে, নির্বাচনের কি পরিণতি হবে, সেটা আমরা সকলেই বুঝতে পারি। উপস্থিত বন্ধুরা, এই সার্চ কমিটি হুদা কমিশনের চাইতেও বড় কোনো বেহুদা কমিশন বানানোর জন্যই সর্বান্তকরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই চেষ্টা চালানোর মূল উদ্দেশ্যই হচ্ছে এই দেশের জনগণকে শোষণ করে আরো অনেক টাকা লোপাট হবে, আরো অনেক উপদেষ্টাদের টাকা যাবে বাংলাদেশ থেকে। সরকার দেশে খুব গুম হয়, খুন হয়, বন্দুক যুদ্ধে মারা যায়, দেশে এত ঘটনা হচ্ছে, এত নারী নির্যাতিত হচ্ছে। আপনারা দেখেছেন গত পরশুদিন দেশের সাংবাদিক দম্পতি সাগর রুনি তার কোনো হুদিস করতে পারেনি, অথচ কোনো একটা জায়গায় এই সরকারের বিরুদ্ধে কেউ এক মিছিল করুক, কয়েক সেকেন্ডের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে মিছিল ছত্রভঙ্গ করে গ্রেপ্তার করে নিয়ে চলে আসবে। নুরুল হুদা কমিশন এবং শেখ হাসিনার সফলতা একই ধরনের। শেখ হাসিনা সফল হয়েছেন কিভাবে সাংবাদিকের পা ভেঙে দিতে হবে, কিভাবে তার পায়ে গুলি করতে হবে, কিভাবে সাংবাদিক দম্পতিকে নিরুদ্দেশ করে দিতে হবে, আর এইটা খুঁজে বের করতে পারবে না। নিশ্চয়ই সাগর রুনির হত্যার সাথে এই সরকারের রুই কাতলারা জড়িত আছে বলেই এদের হত্যাকারীদেরকে খুঁজে বের করা হয় না। অত্যন্ত প্রভাবশালী লোকরা এর সাথে জড়িত আছে বলেই তাকে খুঁজে বের করা হচ্ছে না। একবারে কোনোই হদিস করতে পারে না। তাহলে কিসের সরকার? এই সাগর রুনির ঘটনাকেই তো এই সরকার পদত্যাগ করা উচিত ছিল। যদি এই সরকার গণতান্ত্রিক হতো, যদি এই সরকার গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকতো, এই সরকার যদি বাক ব্যক্তি এবং আইনের শাসনের প্রতি যদি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকতো, শুধু একটি মাত্র ঘটনায়, সাগর রুনির ঘটনায় সে পদত্যাগ করত। কিন্তু সে সেটা করবে না। তার তো দরকার ক্ষমতা। সাংবাদিক মরুক, পেশাজীবীরা মরুক, জনগণ মরুক, আর বিরোধী দল তার যার সমালোচনা করবে, এর তো জীবনের কোনো দাম নেই, কোনো মূল্য নেই। আজকে একটি কথা বলেছে, কি বলে আমাদের আবু নাসের রহমতুল্লাহ, যে মানে আজকে আইনজীবী এগুলো ঠিক করতে হবে। আমি বলি যে না, আজকে সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে হবে। আন্দোলনের ডাক আসছে, প্রতিদিন শত শত হাজার হাজার নেতাকর্মীকে আদালতে চৌহদ্দির মধ্যে বন্দী করে রাখা হয়, তাদেরকে প্রতিদিন হাজিরা দিতে হয়। শত শত মামলা, 35 লক্ষের উপরে মামলা তাদের ঝুলছে, আদালতে যেতে হচ্ছে। এই যে বিড়ম্বনা, এই যে একটা প্রত্যক্ষ এক ধরনের নির্যাতন তাদের উপর হচ্ছে। সুতরাং এখান থেকে মুক্ত হলে একেবারে ঝাঁক বেঁধে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। কে আমাদেরকে দেখলো না সেইটা বিচার করলে হবে না। আমাদের বিচার হচ্ছে একবার নেমে এই সরকারকে ধাক্কা মেরে এর পতন নিশ্চিত করে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে তার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে একটা স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা করতে হবে। এই সার্চ কমিটি দেখবেন, আমি আবারও বলছি, গতবার সার্চ কমিটি যেমন একজন হুদাকে বের করেছে, এইবারের সার্চ কমিটি আরো কোনো বড় হুদাকে খুঁজে বের করে তাকে দিয়ে যে নির্বাচন হবে, এই নির্বাচন একটা তো মানে ভোট ডাকাতির নির্বাচন, কেন্দ্র দখলের নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন, গরু বাছুরের নির্বাচন, তারপরে দেখলাম লেটেস্ট মডেল নিশিরাতের নির্বাচন। এইবার যে ভোর রাতের নির্বাচন হবে না সন্ধ্যা 7টার নির্বাচন হবে না কি বলে আগাম রাত 10টা না 11টার নির্বাচন হবে, এইটা বলা খুব মুশকিল। নতুন যে আরেক বেহুদা
কমিশন তারা গঠন করবে, তার মধ্যে যে কি আসবে বলা মুশকিল। সেই জন্য আমরা এই অবৈধ সার্চ কমিটি এবং তাদের প্রস্তাবিত যে নির্বাচন কমিশনকে আমরা আগেই প্রত্যাখ্যান করছি যে অবৈধ সরকারের সকল কর্মকাণ্ড অবৈধ, আর এই অবৈধ পন্থায় যা কিছু হবে সকল অবৈধ। এর সাথে জনগণের, এর সাথে স্বচ্ছতার কোনো সম্পর্ক নেই। একমাত্র স্বচ্ছ তখনই যখন এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন হবে, সেটি হলো আমাদের প্রধান বিষয়। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা এই একটি নির্বাচন, এটা এই টপিক্সের উপর আলোচনা আমি মনে করি যারা আয়োজন করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ।